সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। দর্শক, আলোচনার স্বার্থে সুবিধার্থে দিনের আলোচিত কিছু সংবাদ আপনাদের জানিয়ে রাখছি। সরকারি চাকরিতে 93% মেধায় নিয়োগের প্রজ্ঞাপন। পরিবেশ ভালো হলে শিক্ষা প্রতিষ্ঠান যত তাড়াতাড়ি সম্ভব খোলার সিদ্ধান্ত। খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ও দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ইতিবাচক খবর হচ্ছে, কয়েকদিন বন্ধ থাকার পর কালই খুলছে অফিস আদালত। যদিও অফিসের সময় পরিবর্তন করে সকাল 11টা থেকে বিকেল 3টা অর্থাৎ 4 ঘন্টা করা হয়েছে। অন্যদিকে কাল সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। ইতিমধ্যে সীমিত আকারে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ডের ইন্টারনেট চালু হয়েছে, অনেক স্থানে পাওয়া যাচ্ছে। ঢাকার বাইরে রাতেই সীমিত আকারের দূরপাল্লার যানবাহন কিছুটা চলাচল শুরু করেছে। আরেকটি খবর স্থান পেয়েছে, সেটি হচ্ছে নাশকতার মামলায় বিএনপি জামায়াতের 1.5 সহস্রাধিক নেতাকর্মী গত কয়েকদিনে গ্রেফতার হয়েছে। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেছেন, জনগণের ওপর প্রতিশোধ নিতেই কারফিউ দেওয়া হয়েছে এবং তাদের নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। এদিকে এই কদিনের অচল অবস্থা বা স্থবিরতায় অর্থনীতিবিদরা বলেছেন যে বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে দেশের অর্থনীতি। চট্টগ্রামে ইতিমধ্যে 200 কারখানা খুলেছে। দর্শক, এছাড়াও আরও বেশ কিছু সংবাদ আমাদের বিভিন্ন গণমাধ্যমে আজকে স্থান পেয়েছে। আসার কথা হচ্ছে যে ব্রডব্যান্ড অর্থাৎ ইন্টারনেট সংযোগ আসতে শুরু করেছে। এই সব বিষয়ে আমাদের আলোচনা আমরা সীমিত রাখব। মোটামুটি আজকের স্টুডিওতে আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমার বাপাশে রয়েছেন তারা, সবচেয়ে পশ্চিমে যিনি রয়েছেন সুভাষ সিংহ রায়, রাজনীতি বিশ্লেষক এবং সিনিয়র সাংবাদিক। মাঝখানে রয়েছেন নাজমুল আশরাফ, বার্তা প্রধান TVN 24 সিনিয়র সাংবাদিক। এবং আমার একেবারে পাশে যিনি রয়েছেন ইমদাদুল হক, সভাপতি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমাদের আজকের এই সময়ে আমরা মূলত সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি এবং গত কয়েকদিনের যে সংঘাত সংঘর্ষ বা যেটাই আমরা বলছি, দেশে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছিল, অফিস আদালত বন্ধ ছিল এবং কারফিউ চলেছিল এবং কারফিউ কালকেও আছে এবং সেটা যদিও শিথিল করা হয়েছে। সব মিলিয়ে যে আলোচনাটা করতে চাই, শুরুতেই আমি জনাব নাজমুল আশরাফের কাছে একটু আলোচনার মূল বিষয়টা ঠেলে দিতে চাই, আলোচনার বলটা। সেটি হচ্ছে যে আমরা যে পরিস্থিতিতে ছিলাম, মোটামুটি গেল কয়েকদিনের যেই শঙ্কা বা এক ধরনের হানাহানি সংঘাত, সব মিলিয়ে আমরা এখন একটা স্বস্তির পরিবেশের দিকে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে বা আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে, অফিস আদালত কাল থেকে খুলছে এবং একটা ইতিবাচক দিকে যাচ্ছে। আমরা আসলে আগের জায়গায় ফেরার পন্থাটা কি, বা আগের জায়গায় ফেরার জন্য আমাদের এখনও বা কতদূর বাকি, কি করণীয় রয়েছে? ধন্যবাদ হাসান মাহমুদ। আসলে স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার সর্বাত্মক চেষ্টা সরকার এবং সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ করে যাচ্ছেন। সরকারের বাইরেও যারা আছেন, ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ যারা আছেন, তারাও এই চেষ্টা করে যাচ্ছেন এবং সাধারণ মানুষও চাচ্ছে স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে যত দ্রুত সম্ভব। কিন্তু এই যে একটা অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে আমরা গেলাম এবং ভয়াবহ ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলাম, সারা দেশের মানুষ যেটা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিল বা এখনও কিছুটা আছে, পুরোপুরি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত এই অবস্থা থাকবে, এটাই খুবই স্বাভাবিক। আপনি বলছিলেন শুরুতে যে ইন্টারনেট বন্ধ থাকা, এই ডিজিটাল বাংলাদেশে ইন্টারনেট ছাড়া ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন যে আসলে অচল। আমাদের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানান পেশার মানুষের কাজকর্ম, এমনকি ব্যক্তি বিশেষের কাজকর্ম, একেবারে ঘরের ভিতরে থাকা বাচ্চাটা থেকে শুরু করে একেবারে রাষ্ট্র পরিচালনা যারা আছেন, প্রত্যেকেই কিন্তু আক্রান্ত এই ইন্টারনেট সেবা না থাকার কারণে। এবং সেটি ধাপে ধাপে স্বাভাবিক হতে শুরু করেছে আজকে থেকে। হয়তো কয়েকদিন পরে আমরা একেবারে স্বাভাবিক অবস্থায় চলে যাব। কিন্তু যেই সহিংস ঘটনার মধ্য দিয়ে আমরা গেলাম, যেখান থেকে সহিংসতা শুরু এবং যেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই পর্বের যাত্রাটি শুরু, ছাত্রদের দাবি ছিল একটি কোটা সংস্কার এবং আমরা কোটা সংস্কারে 18 সালের আন্দোলনের বা গেলাম, সেটি অনেক আগের কথা। এবার ছাত্ররা
কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন করলো 14 দিন টানা শান্তিপূর্ণ ছিল, খুবই শান্তিপূর্ণ খুবই ছিল। শান্তিপূর্ণ, এবং তাদের এই দাবিটা যৌক্তিক। এটি সরকারের থাকা, সরকারের বাইরে থাকা এবং নানা শ্রেণী পেশার মানুষ এবং টেলিভিশনে যারা এইগুলো নিয়ে আলোচনা করেছেন প্রত্যেকে একমত হয়েছেন যে যেই বিধানটি আছে, যেই ব্যবস্থাটি আছে কোটার, এটি সংস্কার করা দরকার, বাস্তবোপযোগী করা দরকার, যৌক্তিক পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। এই আন্দোলনটি তারা করছিল। সেই আন্দোলনটি 14 দিন চললো শান্তিপূর্ণ, এরপরে আস্তে আস্তে অশান্তিপূর্ণ হলো। এগুলো পুরনো কথা, আমি সেখানে যাচ্ছি না। কেন অশান্তিপূর্ণ হলো, ছাত্রদের বিরুদ্ধে কারা প্রথমে আক্রমণ করলো, তারপরে কি করে সেই আন্দোলনটি আস্তে আস্তে সহিংস আন্দোলনের রূপ নিল, ছাত্রদের আন্দোলনে কিভাবে অন্যেরা ঢুকে পড়লো, সেটি কোনো রাজনৈতিক দলের হোক বা আপনার অরাজনৈতিক হোক অথবা অপরাধ জগতের মানুষই হোক, জঙ্গি হোক, জামাত, শিবির, বিএনপি আরও অনেককে অভিযুক্ত করা হচ্ছে। মানে এই আন্দোলনটি যখন ব্যাপক আকার ধারণ করলো সারা দেশে, তখন আর কোটা বিরোধী বা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে নাই, এটি একটি ব্যাপক বিস্তৃত আন্দোলনে পরিণত হয়েছে। এবং সেই ব্যাপকতার সুযোগ নিয়ে যে ধ্বংসযজ্ঞ চলেছে, রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠান যেভাবে ধ্বংস করা হয়েছে, হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, আগুন দেওয়া হয়েছে, মানে টাকার অঙ্কের হিসাব প্রতিনিয়তই আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে। মানে হাজার হাজার কোটি টাকার সম্পদ আমরা ধ্বংস করলাম বা ধ্বংস হতে দেখলাম এই আন্দোলনের নামে। কারা এগুলো করেছে সেটি নিয়ে কিন্তু এক ধরনের পাল্টাপাল্টি রাজনীতি চলছে। এখন আপনি যদি সত্যিকার অর্থে যারা এই ধ্বংসাত্মক কাজ করেছে তাদেরকে চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত না করেন, তাহলে এই ধ্বংসযজ্ঞের ক্ষেত্রে সঠিক ভূমিকা রাখা হলো না। এখন এই ধ্বংসযজ্ঞ যখন চলল, এই ধ্বংসযজ্ঞের যে চিত্র আমরা দেখলাম, সেটি নিয়ে আমরা সরকারি দল বিরোধী দলের পাল্টাপাল্টি রাজনীতি দেখছি। ধ্বংসযজ্ঞ যে হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। সেগুলো আমরা চাক্ষুষ দেখেছি, ভিডিও দেখেছি, স্টিল ছবি দেখেছি, সচক্ষে অনেকে দেখেছি, প্রতিনিয়ত টেলিভিশনে আমরা এগুলো দেখছি। এই ধ্বংসযজ্ঞ এবং এতে যে রাষ্ট্রের ক্ষতি হয়েছে, রাষ্ট্রের সম্পদ, মানে আমার আপনার সম্পদ, আমার আপনার করের টাকায় রাষ্ট্র এই স্থাপনাগুলো তৈরি করেছে, এগুলো আমাদের জনজীবনে কতটা উপকারী এবং আমাদের জন্য কতটা অর্জন এবং উন্নয়নের পথে এগুলো কত বড় স্মারক, এগুলো আমরা সবাই জানি। এগুলো ধ্বংস করা দেশের বিরুদ্ধে একরকমের শত্রুতা করা, দেশের স্বার্থের বিরুদ্ধে, মানুষের স্বার্থের বিরুদ্ধে যাওয়া, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই ধ্বংসাত্মক কাজগুলো করতে পারার জন্য যেই পরিস্থিতি তৈরি হলো, শান্তিপূর্ণ আন্দোলন থেকে অশান্তিপূর্ণ হলো, সহিংস হলো, ধ্বংসযজ্ঞ চললো এবং অনেক কুচক্রী মহল এর মধ্যে যুক্ত হলো, তাদের বিষয়ে সরকার যা বলছে বিচারের আওতায় আনা হবে, তাদেরকে ধরা হচ্ছে, মামলা করা হচ্ছে, তদন্ত করা হচ্ছে, সব ঠিক আছে। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে, বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগে, আদালতের রায় ঘোষণার আগেই আমরা রায় দিয়ে ফেলছি। আমরা বলছি উমুক করেছে, তমুক করেছে, বিএনপি, জামাত, শিবির, জঙ্গি, হয়তোবা তারা সবাই করেছে, হয়তোবা তাদের কেউ কেউ করেছে। কিন্তু যেই বক্তব্যগুলো আমরা সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখে শুনছি, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ব্যক্তিদের মুখে শুনছি, তাতে করে মনে হয় যে এই অপকর্ম কারা করেছেন এগুলো তারা জানতেন এবং জানতেন, সে কথা তারা বলেছেন। সারা দেশ থেকে শিবির কর্মী, জঙ্গিদেরকে ঢাকায় জড়ো করা হয়েছে, তারা এইটা পরিকল্পনা করেছে। 2 মাস আগে তাদেরকে ঢাকায় আনা হয়েছে, তারা নিজেদের মধ্যে কিভাবে বার্তা বিনিময় করে পরিকল্পনা করে হামলাগুলো করেছেন, এই কথাগুলো এখন সরকারের বিভিন্ন পর্যায় থেকে আমরা শুনতে পাচ্ছি। তার মানে হচ্ছে এত বড় ক্ষতি যে আমাদের হয়ে গেল, এই ধ্বংসযজ্ঞের ব্যাপারে আপনারা আগে থেকে জানতেন না? আমরা তো জানি যে কোনো বড় ধরনের ধ্বংসযজ্ঞ, হামলা, আক্রমণ, হতাহত যা কিছু হোক না কেন সারা বিশ্বেই প্রথমেই বিবেচনা করা হয় এ ব্যাপারে আমার কাছে কোনো আগাম তথ্য ছিল কিনা, এ ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল কিনা, এ ব্যাপারে আমার প্রস্তুতি ছিল কিনা। সেই জায়গায় এটা যে একটা চরম গোয়েন্দা ব্যর্থতা এবং কর্তৃপক্ষের প্রস্তুতির ব্যর্থতা, নিরাপত্তা দিতে না পারার ব্যর্থতা, সেই বিষয়টা কিন্তু সরকার বলছে না। সরকার হামলা এবং হামলাকারী এবং ক্ষয়ক্ষতি সম্পদ এগুলোর কথা বলছে। ফলে আপনি যখন একেবারে শুরু থেকে এটা নিয়ে রাজনীতি শুরু করবেন, প্রতিপক্ষকে আপনি অভিযুক্ত করবেন, পাইকারি হারে আপনি লোকজনকে ধরবেন, মামলা করবেন, জেলে পুরবেন, তাতে করে রাজনীতিটা বড় হয়ে যায়। সেখানে আইনি প্রক্রিয়া এবং গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য প্রক্রিয়াটা মার খেয়ে যায়। শেষ করি, এই ধ্বংসযজ্ঞের কোনো তুলনা হয় না। বাংলাদেশে বহু আন্দোলন হয়েছে, আমরা সুভাষধারা বিশ্ববিদ্যালয়ের জীবনে অনেক আন্দোলন দেখেছি, আমরা এরশাদ পত্তনের আন্দোলন দেখেছি, সেই পত্তনের সাফল্য আমরা দেখেছি, মানে সেই আন্দোলনে। তারপর 96 সালে আমরা বিএনপি জামাত বিরোধী আন্দোলন দেখেছি, সেই আন্দোলনে সরকারকে পদত্যাগ করতে দেখেছি। কিন্তু এই মাত্রার সহিংসতা আমরা কখনো দেখি নাই, এই ধরনের ধ্বংসযজ্ঞ দেখি নাই। এইটা যারা করতে পারলো
তাদেরকে কেন ঠেকানো গেল না, কেন আগাম ব্যবস্থা নেওয়া গেল না, এবং যেই জি। প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে তাদের কর্তৃপক্ষকে আমরা জবাবদিহিতার আওতায় আনছি না। তারা বড় গলায় কথা বলছেন কিন্তু নিজেদের দায় নিচ্ছেন না। তারা কেন ব্যর্থ হলেন, কেন ব্যবস্থা নিতে পারলেন না, কেন তাদের নিরাপত্তা ব্যবস্থা সেরকমটা ছিল না, সেই কথা বলছি। শেষ লাইন বলি, আমরা সম্পদ নিয়ে কথা বলছি, ঠিক আছে, কিন্তু সম্পদের চেয়ে মানুষের জীবন বেশি না? এই যে প্রায় 200-র মতো, কোথাও 187, কোথাও 190, কেউ 200, কেউ 250 এরকম বলছে, এই যে 100-2-1 মানুষের জীবন গেল, সেটি নিয়ে আমরা এত কথা বলছি না। আমরা যতটা কথা বলছি এই সম্পদ এবং সম্পদ বিনষ্টকারীদের। আপনি যে বিষয়গুলো বললেন, আমি একটু সুভাষ সিংহ রায় আপনার কাছে জানতে চাই। উনি যেই বললেন যে বিচার নিশ্চিত করতে হবে, অন্যরা কিভাবে ঢুকে পড়লো, কয়েকটি বিষয় আলোচনা করেছেন, এবং একটা মামলা তাদেরকে ধরা বা মামলা হওয়া, বিচার হওয়া, তার আগেই এক ধরনের দোষারোপের রাজনীতিও শুরু হয়ে গেছে। এই বিষয়ে আপনি যদি বলেন, বা আগাম তথ্য ছিল তারপরেও কেন এটাকে, এই সহিংসতাটাকে ঠেকানো গেল না, আপনার বিশ্লেষণ কি বলছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং নাজমুল আশরাফ ভাই বিস্তারিত তার বাক বিস্তারে উল্লেখ করেছেন। আপনি সম্মানিত সঞ্চালক হিসেবে আপনি একটা কথা বলেছিলেন, সমসাময়িক বিষয়ে আমরা আলোচনা করতে চাই। জি। কিন্তু আমাদের চেতনায়, আমাদের বোধে, আমাদের সংস্কৃতিতে, আমাদের উন্নয়নে আমরা সমসাময়িক হতে পারছি না। এবং ছোটোবেলায় আমরা তো অনেক যারা পাঠ্যপুস্তক পড়েছি, বাইরেও পড়েছি, আমাদের গুরুজনরা শিখিয়েছেন। একটা কবিতার লাইন পড়েছিলাম, এখনও মাথার মধ্যে গেঁথে আছে, একটুখানি ভুলের তরে অনেক বিপদ হতে, ভুল করেছে যারা সবে ভুক্তভোগী তবে। আমার এখন ভাবতে কষ্ট হয় যে এই যে ছাত্র আন্দোলন, ছাত্রদের দাবি, এই দাবির মাঝখান দিয়ে কারা ঢুকে পড়ল? নাজমুল আশরাফ ভাই ঠিকই বলেছেন, তিনি সেই প্রশ্নটি, রাজনীতির ভিতরে পলিটিক্স ঢুকেছে। এই পলিটিক্স কারা করলো? এরা কি দেশের শক্তি না দেশ বিরোধী শক্তি? আবার 18 বছর, 20 বছর, 22 বছর আমরাও এই বয়সটা, নাজমুল আশরাফ আমি পার করে এসেছি। নিশ্চয়ই আমরাও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলাম, আর আমি তো মিছিলেরই সন্তান। তা আমার কাছে খুব অবাক লাগে যে 18, 19, 20, 21, 22, 23, 24 এই বয়সটা কিন্তু একেবারে পরিপূর্ণ যুবকের মতো। তাদেরকে আমরা বোঝাতে ব্যর্থ হলাম কেন, এবং তারাও বা বুঝতো না কেন? দেখেন, তারা দাবি পূরণের কথা এখনো বলছেন, এবং আমি তো হিসাব মিলাতে পারি না, সম্মানিত সঞ্চালক, যে এই বাদানুবাদ কি নিয়ে ঘটল। অনেকে আমাকে প্রশ্ন করেন, আপনি জানেন না? তা আমি তো বুঝতে পারছি না কারণে 2018 সালে নির্বাহী বিভাগ, রাষ্ট্রের নির্বাহী বিভাগ, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করলেন কোনো কোটা ব্যবস্থা থাকবে না, পরিপত্র জারি হলো। জি, এটা সরকারি পরিপত্র, সরকার চেয়েছে, নিশ্চয়ই সরকার সেটা। সেই পরিপত্র উচ্চ আদালতের, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ 5ই জুন তারা বলল যে এটা সঠিক হয়নি, ওই পরিপত্র বাতিল করলো। তাহলে কার পরিপত্র বাতিল করলো? নির্বাহী বিভাগ, সরকার নির্বাহী বিভাগে। এই আওয়ামী লীগ সরকারের দেওয়া পরিপত্র, আওয়ামী লীগ সরকার প্রধান যেটা বাতিল করেছিলেন, যে পরিপত্র হয়েছিল, সরকার সাথে সাথে কিন্তু এটা উচ্চ আদালতে, হাইকোর্ট ডিভিশনে কিন্তু আপিল করলো। এই আপিলের পরে ওটা কিন্তু আবার স্থিতি হয়ে গেল। তার মানে পরিবর্তন নাই। আমার এখন বুঝতে কষ্ট হয়, তারপরও কেন এই আন্দোলনের এরকম স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়লো? আমরা কি বুঝতে ভুল করেছি, নাকি যারা করেছেন তারা বুঝতে ভুল করেছেন? এবং কেউ যদি বলে যে তারা অবুঝ, বোঝে নাই, আমরা যখন 90 ছাত্র গণ অভ্যুত্থান করেছি, আমাদেরকে কেউ বলেছে যে আমরা কচি কাঁচা? আমাদের বয়স তো এরকম ছিল, কিংবা আমরা কোমলমতি। অবশ্যই আমাদের তুলনায় নাজমুল আশরাফের তুলনায় আমরা সেটা কোমলমতি, জগৎ সংসারে অনেক কিছু হয়তো দেখেনি, বোঝেনি। 18 বছর হলে প্রাপ্তবয়স্ক। তারা রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছেন, নির্বাহী আদেশের প্রয়োজন সেটাও বলেছেন না? এবং 14 দিন 15 দিন যাবৎ কিন্তু আন্দোলন করলো সরকার, তাদের এই নিয়মতান্ত্রিক আন্দোলনের সহায়তা করেছে।
আমি এখন অনুরোধ করব যে এই যে যারা 56 জন নাকি সমন্বয়ক, তাদের 65 জনের মতো, 65 56 যেটাই হোক না কেন, আমরা 3 জনকে শুধু গণমাধ্যমে দেখি। আমার ধারণা যত দিন যাচ্ছে তত কিন্তু দফা বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী 17 তারিখে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন যে ছাত্ররা ন্যায় বিচার পাবে এবং তারা বঞ্চিত হবে না, এবং প্রকৃত অর্থ দেখেন কিন্তু সেই বিষয়টাই কিন্তু তাদের জয় হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। সুভাষ সিংহ রায়, আমরা আপনার কথাটি শেষ করব এবং বর্তমান প্রেক্ষাপটে আপনি কথা বলছিলেন এবং শুরু হয়েছে একটি সুবাতাস অনেক দিন পরে, কালকে থেকে অফিস খুলছে। আমরা বর্তমানে আসলে আমরা কিভাবে স্বাভাবিক পরিস্থিতি থেকে এগিয়ে যেতে পারি, আলোচনাটা চলে এখানে। কবি তারাপদ রায়ের একটা কবিতা আছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমরা কিন্তু সত্যি সত্যি আমরা সর্বনাশ করে ফেলেছি। সেখান থেকে আমাদেরকে আমাদের এই উত্তরণের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমি যদি ছাত্র নেতৃত্বের জায়গায় থাকতাম, যেদিন মাননীয় প্রধানমন্ত্রী 17 তারিখে বলেছেন যে তোমরা ন্যায় বিচার পাবে, তখনও পর্যন্ত কোনো কোটা ব্যবস্থা নাই, কোটা ব্যবস্থা বাতিল। সেদিনই উচিত ছিল ছাত্রদের এই যে আপনার কমপ্লিট শাটডাউন বলেন আর যেই বলেন, সেই আন্দোলনে তারা স্থগিত করে অপেক্ষা করা। আমাদের কিন্তু আমরা ছোটবেলায় বাবা মাকে বলতো, মা বাবাকে বলতো। নাজমুল সাব্বার জীবনেও ঘটেছে প্রতি মুহূর্তে, যে মা বলতো, বাবা বলতো মাকে যে তুমি ছেলেরা আশকারা দিচ্ছ। আমরা কিন্তু আশকারা দেওয়া দেখছি বিভিন্ন ভেবে, শুধু আশকারা, উস্কানি দেওয়া। আপনি কোনোদিন বিশ্বাস করি না, কোমলমতি অনেকে বলছেন, এই তরুণদের মাথায় এটা ঢোকেনি যে এই সমস্ত কাজগুলো করতে হবে। কোনটা করতে হবে? তারা বলছে নির্বাহী আদেশ চাই, ভালো কথা, ভালো দাবি। দ্বিতীয়ত বলছে যে আমরা আইনের পরিবর্তন চাই, কারণ এর আগে কাদের মোল্লা রায়ের সময় আইনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সব করা সম্ভব। কিন্তু যারা এই তথ্যগুলো সরবরাহ করেছে তারা কিন্তু সঠিক দেননি, কেননা কাদের মোল্লার রায় কিন্তু পরিবর্তন করা হয়নি, ওখানে আইনের পরিবর্তন হয়েছে। আপনার খেয়াল আছে, এখানে রাষ্ট্রপক্ষের আপিল করার কোনো সুযোগ ছিল না আইনে, সেইটাই আইনটা পরিবর্তন করা হয়েছে। যাই হোক, অনেক কিছু, অনেক ঝড়ঝাপটা গেছে, অনেক কিছু গেছে। আমি যদি নেতৃত্বের আসনে থাকতাম কিংবা এই সমন্বয়কের একজন থাকতাম, আমি চেষ্টা করতাম যে যে জায়গায় যাচ্ছে, কেননা সব কিছু সবার নিয়ন্ত্রণে থাকে না, মতলববাজরা কিন্তু ওৎপেতে থাকে। আমি নাজমুল সাব্বারের মতন বড় সাংবাদিক হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, আমি এ চেষ্টাও করিনি। আমি আমার শিক্ষা জীবনে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, এই 3টি বর্ষে ফার্মেসির ছাত্র হয়ে আমি সাপ্তাহিক খবরের কাগজে যখন দুর্দান্ত অবস্থা, তখন আমি ধারাবাহিক কলাম লিখেছিলাম ক্যাম্পাস নামে। যখন ভারতের সুনীল গঙ্গোপাধ্যায়, তারাপদ রায়, বাংলাদেশের সৈয়দ শামসুল হক, তাদের 10 জনের লেখা ছাপা হতো প্রতিদিন, আমি ক্যাম্পাস লিখতাম। আমি একবার লিখেছিলাম, ক্যাম্পাসে যা কিছু ঘটে তার দ্বন্দ্ব বাহিরে মহড়া হয় ক্যাম্পাসে। আমি এখনও তাই বিশ্বাস করি, এইবারে কিন্তু মহড়া হয়েছে ক্যাম্পাসে। আমাদের এখন এই বিষয়গুলো আমাদের বোধে আনতে হবে এবং শান্তির বাতাস ফিরিয়ে আনতে গেলে সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে এবং সবাই বলতে হবে হ্যাঁ আমরা ভুল করেছি। সবাইকে বুঝতে হবে আমরা আমাদের কতটা প্রয়োজন। আপনি বললেন কি, শেষ করছি আমি, একটু শেষ করতে হবে। ছেলেদের কিংবা কারোর বললেন যে উচ্চ আদালত যেটা শেষে পারলো আগে করলো না কেন? আপনি খেয়াল করে দেখবেন, হাইকোর্টের রায় সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাপিলেট ডিভিশন কোনো ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে না, এক। আর 104 অনুচ্ছেদ সংবিধানে বলা হয়েছে কমপ্লিট জাস্টিস। এই কমপ্লিট জাস্টিস একমাত্র অ্যাপিলেট ডিভিশন পারে। সেই কমপ্লিট জাস্টিসে কিন্তু এই রায়টাকে 97% যেটা উল্লেখ করলেন এবং 7% কোটার কথা বললেন, সেটা এসছে। অতএব পরিপত্র সেই মতো এসেছে, সেই পর্যন্ত কিন্তু সব কিছু এসেছে। এখন ছাত্রদের উচিত, আমি আহ্বান জানাবো, আমি পিতৃসম একজন ব্যক্তি, কারণ আমার বয়স কম না, আমার বয়স কিন্তু কম না, কিন্তু মনে হবে যেন আমরা তরুণ না, কিন্তু আগে বলা হতো 60 ঊর্ধ্ব বৃদ্ধ, আমরা 60-এর কাছাকাছি চলে গেছি। আমাদের আমি আহ্বান জানাবো তারা যেন এই যে আন্দোলনটি হয়েছে, যে সংস্কারের কথা বলেছেন, সব কিছু মাথায় রেখে বলবো, তারা যেন বলে যে আমরা সময়স্থ আন্দোলনটা
স্থগিত করলাম, আমরা পর্যবেক্ষণ করব। জি ধন্যবাদ। আমরা আমার দাবি। জি আপনার কাছে আবার আসবো। আমরা ইমদাদুল হক তাকে আমন্ত্রণ জানিয়েছে। আসলে একেবারে পুরো বাংলাদেশ, যেটা নাজমুল আশরাফ ভাই প্রথমে তার বক্তব্যের শুরুতেই কিছুটা বলার চেষ্টা করেছে, যে ইন্টারনেট নির্ভরতা আমাদের, আমরা যে ডিজিটাল বাংলাদেশ হয়েছি, সেই জায়গায় বিগত বেশ কয়েকদিন ইন্টারনেট সার্ভিস সহ কোনো সার্ভিস না থাকাতে আমরা তার থেকে একেবারেই দূরে ছিলাম। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসায়িক জীবন পর্যন্ত বিশাল একটা বলয়। আমার আপনার কাছে জানতে চাওয়া, ক্ষতির পরিমাণ আমরা ঠিক বলছি না যে কত কোটি, 500 কোটি, কেউ 1000 কোটি। সফটওয়্যার কোম্পানি যারা, তারাই বলছে যে তাদের 500 কোটি বা 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে শুধু একটি বিভাগ। এছাড়া যে ব্যবসায়ী রয়েছে, বিভিন্ন সমাজ রয়েছে, ব্যক্তিগত রয়েছে। আমি শুধু আপনাকে এই যে কোটি কথা বললেন না, জি, এটা একটা শব্দ যোগ করেন, ন্যূনতম, রাইট। আমি আপনার কাছে একটু জানতে চাই যে ডিজিটাল বাংলাদেশে এটার ব্যাকআপ ছিল না কেন? ধন্যবাদ আপনাকে। আমি একেবারে 18 তারিখে যখন বন্ধ হলো, আমি ঠিক সেই সময়টা থেকে আসি। 18 তারিখে বিকালে আপনাদের হয়তো খেয়াল আছে, প্রায় 4টার দিকে যখন আমাদের ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিল্ডিংয়ে যখন আগুন দেওয়া হলো, সেই আগুন দেওয়ার পর এই আমাদের যে ডাটা সেন্টারগুলো, বিশেষ করে আমাদের আইজিডব্লিউ, আইসিএক্স, তারা যে ডাটা সেন্টারগুলো তৈরি করেছে, সেই ডাটা সেন্টারের প্রায় 3টা ডাটা সেন্টার ঠিক ওই মহাখালী ওই এরিয়াতে 3টা জায়গায় অবস্থিত। যে বিল্ডিংটাতে আগুন দেওয়া হয়েছে তার আগের বিল্ডিং এবং তার পরের বিল্ডিং, 2টা বিল্ডিংয়ে 2টা ডাটা সেন্টার, তার উল্টা পাশে আরেকটা ডাটা সেন্টার। এগুলো সেই যখন আজ থেকে 10-12 বছর আগে যখন এই ডাটা সেন্টারগুলো তৈরি হয়, তখন এইভাবেই তৈরি হয়েছিল। তার পাশাপাশি আপনাদের হয়তো স্মরণ আছে, প্রায় মাস 6 আগে খাজা টাওয়ারে একবার আগুন লেগেছে। সেই আগুন লাগার পরেই কিন্তু এই ডাটা সেন্টারগুলো এক জায়গা থেকে সেটা আরও 2 জায়গায় চলে গেল, মানে 3টা জায়গায় চলে গেল। এবার যখন 18 তারিখে বিকাল 4টার সময় ওই বিল্ডিংটাতে আগুন দেওয়া হলো, আগুন দেওয়ার পরে তার সামনে এবং পিছনে ইনফ্রাস্ট্রাকচারের যত কেবল ছিল সবগুলো কেবল পড়ে গেল। আচ্ছা। এবং আন্ডারগ্রাউন্ড থেকে ইউজুয়ালি আমাদের ফাইবারগুলো কিভাবে আসে, এনটিটিএন যারা আছে তারা আন্ডারগ্রাউন্ড ফাইবার তৈরি করে বিল্ডিংয়ে সেটা ওভারহেড, যেহেতু এই বিল্ডিংগুলো প্রত্যেকটা বিল্ডিংয়ে আজ থেকে 10-15 বছর আগের বিল্ডিং তৈরি করা, বিল্ডিং কোড আসলে ওইভাবে তখন ছিল না এবং কেউ মানেও নি। এই বিল্ডিংগুলোতে একটা ডাক্টের মাধ্যমে এই কেবলগুলো যাওয়ার কথা ছিল, কিন্তু এই কেবলগুলো প্রত্যেকটা কেবল কিন্তু ওভারহেড কেবল বিল্ডিংয়ের ভিতরে ঢুকেছে। ওই ডাটা সেন্টারগুলো কানেক্টেড হয়েছে এই কেবলগুলোর মাধ্যমে, এবং প্রত্যেকটা ডাটা সেন্টার আবার ইন্টার কানেক্ট আমাদের থাকতে হয়। এই ডাটা সেন্টারগুলো, এই কানেকশনগুলো আমাদের এই কেবলের মাধ্যমে প্রত্যেকটা ডাটা সেন্টার একটা আরেকটার সাথে, যেহেতু ব্যাকআপের কথা আপনি বললেন যে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের ব্যাকআপটা কিন্তু ঠিক এইভাবেই ছিল, আমাদের ডিসিডিআর যেটা বলা হয়, এইভাবে আমাদের ব্যাকআপটা ছিল। এই মহাখালী এলাকা থেকে আমাদের প্রায় 65 থেকে 70% ব্যান্ডউইথ আমরা এখান থেকে সারা বাংলাদেশে আমরা ডিস্ট্রিবিউট করতাম। যেমন আপনি বলতে পারেন ব্যাকআপ সিস্টেম কি, আমাদের সিমি 4 সাবমেরিন কক্সবাজারে, সিমি 5 আমাদের কুয়াকাটায়। তো দুটো জায়গায় দুটো, এখন সিমি 4 যদি কোনো কাটা যায় কোনো কারণে, তখন কিন্তু আমার পুরো সিস্টেমটাই ক্লাপস করবে। এটার আসলে ব্যাকআপ হয়তো 5, আবার 5-এর ব্যাকআপ 4, এভাবে আছে। কিন্তু আমাদের এই ডাটা সেন্টারগুলো আমরা একটা আরেকটার ব্যাকআপ ওইভাবে আমরা তৈরি করেছি। যখন ইনফ্রাস্ট্রাকচারে আঘাত হয়, একটা ডাটা সেন্টার বন্ধ হয়ে গেলেও আমার কোনো সমস্যা হয় না, কিন্তু যখনই আমার ইনফ্রাস্ট্রাকচারে আঘাত হবে, আমার কেবল পুড়ে যাবে, তখন কিন্তু এই ব্যাকআপ দিয়ে, এবং প্রত্যেকটা ব্যাকআপে ওই এরিয়াতে যতগুলো ডাটা সেন্টার ছিল প্রত্যেকটা ডাটা সেন্টার দেখে দেখে ওই কেবলগুলো নষ্ট করা হয়েছে, পুড়ে দেওয়া হয়েছে এবং কেটেও দেওয়া হয়েছে। যার কারণে আমাদের এই ডাটা সেন্টারগুলো যখন আগুন দেওয়া হলো তখন কিন্তু সবগুলো পাওয়ার বন্ধ করে দেওয়া হলো, ইভেন জেনারেটর বন্ধ করে দিল, কারণ একটা বিল্ডিং আগুন লাগলে এই বিল্ডিং হয়তো আশেপাশে আগুন ছড়াতে পারে, এই কারণে বিদ্যুৎ সিস্টেম পুরোপুরি বন্ধ। এই 4টা থেকে রাত্র 8টা পর্যন্ত এই তাণ্ডব চলেছে। তাণ্ডব শেষ হওয়ার পরে আসলে তার আগেই আমাদের ইন্টারনেট 4টা থেকে ডাউন হওয়া শুরু হলো। আপনি দেখবেন রাত 8টার সময় একবারে পূর্ণভাবে আমাদের সিস্টেম কোলাপস করেছে। সিস্টেম কোলাপস করা মানে আমাদের ইন্টারনেট আর আমরা গ্রাহক পর্যায়ে আমরা দিতে পারছি না। এই 18 তারিখ থেকে আজ আমাদের 23 তারিখ পর্যন্ত এই 5 দিন পরে আজকে বিকালে আমরা জাস্ট একটা নির্দিষ্ট এরিয়াতে
আমরা ঢাকা শহরের মধ্যে এবং চিটাং শহরের কিছু কিছু জায়গায় পোর্ট এরিয়া এবং বিজনেস এরিয়াগুলোতে আমরা সক্ষম হয়েছি আজকে সন্ধ্যার পরের থেকে আবহাওয়া শুরু হয়েছে। এখন হয়তো এটা আগামী 3-4 দিনের মধ্যে আমি আশা করছি যে একেবারে 100%ই হয়তো আগের অবস্থায় ফিরে যাব। এখানে হয়তো সোশ্যাল মিডিয়া এবং কিছু কিছু সার্ভিস হয়তো সাময়িকভাবে হয়তো বন্ধ থাকবে, বাট সেগুলো আস্তে আস্তে হয়তো আমরা আপ করে ফেলতে পারব। কিন্তু আমাদের এই সিস্টেমটা যদি আমাদের এই ঘটনা না ঘটে, যদি কোনো দৈব দুর্বিপাক হয়, যদি কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, প্রাকৃতিক দুর্যোগ হয়, সেক্ষেত্রে আমাদেরকে কি ইন্টারনেট আমরা এভাবেই হারাবো কিনা বা আমাদের কোনো ব্যাকআপ আছে কিনা, আমি সেটাই জানতে চাই। সঠিকই বলেছেন। আমরা তো যে কোনো সমস্যার মধ্যে পড়তে পারি। সাবমেরিন কেবল সিমি 4 এসেছে, সিমি 5 এসেছে, আমাদের সিমি 6 আসতেছে আগামী বছর, প্রাইভেট সেক্টর আরও 3টা সাবমেরিন আসতেছে, আইটিসি থেকে ইন্ডিয়ার থেকে আমরা ব্যান্ডউইথ আমদানি করছি। এগুলো কিন্তু প্রত্যেকটা একটা আরেকটার ব্যাকআপ। তো আমাদেরও চিন্তা করতে হবে ভবিষ্যতে যে ডিসেন্ট্রালাইজ, সব জায়গায় সব ব্যান্ডউইথগুলো এক জায়গায় না এনে ডিসেন্ট্রালাইজ করে এবং সেখান থেকে যদি আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। বঙ্গবন্ধু স্যাটেলাইটকে কি আমরা কোনোভাবে এটার সাথে ব্যবহার ডেটা সেখান থেকে সংগ্রহ করা, স্যাটেলাইট বা যে ব্যান্ডউইথটা সেটা হলো একেবারে ইমার্জেন্সি সি ব্যান্ড থেকে, ইমার্জেন্সি ক্ষেত্রে অথবা একটা হয়তো রিমোট এরিয়া। এটা তো একটা ইমার্জেন্সি ছিল যখন পুরো বাংলাদেশের ব্যবসা। আপনি দেখেন স্যাটেলাইট থেকে ব্যান্ডউইথ আপনি কত এমবি ব্যান্ডউইথ পাবেন? 5 এমবি, 10 এমবি, 20 এমবি। আমাদের একজন ইউজার ইউজ করে এখন 20 এমবি, 50 এমবি ব্যান্ডউইথ। স্যাটেলাইটের সক্ষমতা কিন্তু ওই রকম না। স্যাটেলাইটের সক্ষমতা শুধু ইমার্জেন্সি মেইল সেন্ড রিসিভ করা আর কিছু ব্রাউজ করা। আপনি কিন্তু এই যে হেভি ইউজার সফটওয়্যার শিল্প বা আমাদের কল সেন্টার, এগুলো কিন্তু স্যাটেলাইট দিয়ে চলবে না, এটা সম্ভব না, এবং টেকনোলজিও সাপোর্ট করে না। জরুরি সময়টা আমাদের নিজস্ব একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা তো আছেই। সরকার কিন্তু কমিউনিকেশন কি বন্ধ ছিল? সরকার কিন্তু কমিউনিকেশন ঠিকই চালিয়েছে। বহির্বিশ্বের সাথে কমিউনিকেশন সরকারি ছিল এবং সেটা ওই স্যাটেলাইট দিয়েই হয়েছে। আমাদের বহির্বিশ্বের সাথে যে বাইরের কলগুলো আদান প্রদান, সেগুলো স্যাটেলাইটের মাধ্যমে হয়েছে। এবং ইমার্জেন্সি কিছু সেবা বা ইমার্জেন্সি কিছু ওই আপনি যেটা বলেন ডাটা সেন্টারের ব্যাকআপ, সেটা দিয়ে কিন্তু এই কলগুলো আদান প্রদান হয়েছে। একেবারে যে আমরা সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি তা তো না। আমার ভয়েস কলটা ছিল, আমার ডাটাও কিছু আদান প্রদান হয়েছে, সেটা স্যাটেলাইটের মাধ্যমে হয়েছে। বা ইমার্জেন্সি লিঙ্ক যেগুলো সরকার মেনটেন করে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, তারা কিন্তু ঠিকই বিভিন্ন ব্যাকআপ সিস্টেমের মাধ্যমে তারা তাদের সার্ভিসগুলো আপ রেখেছিল। কিন্তু এটাকে কি ডিসেন্ট্রালাইজ করা যায়, বা একটা সেন্টার পড়ে গেলে আমরা আরেক জায়গা থেকে ব্যাকআপ পাওয়া যেতে পারে, এরকম কোনো পদ্ধতি আপনারা ভাবছেন কিনা? আমি যে কথাটি আপনাকে বলছিলাম যে এরকম যদি অন্য কোনো দুর্যোগ, আমাদের এখন ভবিষ্যতে আমাদের চিন্তা করতে হবে কিনা, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে চিন্তা করতে হবে। ভবিষ্যতে এই ধরনের কোনো দৈব দুর্বিপাক যদি কোনো কিছু ঘটে, তাহলে যাতে আমরা কমিউনিকেশন যাতে আমাদের সমস্যা না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর যেটা মানে সবচেয়ে শেষ কথা হলো, আমাদের কমিউনিকেশন সিস্টেম কোনো ছাত্ররা কিন্তু এগুলো নষ্ট করেনি। আমরা যা দেখেছি, কোনো ছাত্র আমাদের এই কমিউনিকেশন সিস্টেমে আঘাত করেনি। যারা করেছে আসলে এটা কোনো একটা নির্দিষ্ট গ্রুপ, একটা গোষ্ঠী, তারা এই কাজটা করেছে। আর কমিউনিকেশন সিস্টেম ব্যাঘাত করে আসলে তারা কি আর্ন করেছে আমি জানি না। জাতিকে গত 5 দিন যাবত তারা একটা কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। শুধু কষ্ট না, অর্থনৈতিক অনেক বড় বিরাট ক্ষতি হয়েছে, যেটি বলছিলেন। আমাদের বাইরে থেকে প্রতিদিন যেই পরিমাণ রেমিটেন্স আসতো, সেই রেমিটেন্সটা কিন্তু সবকিছু সেটা একেবারে বড় ধরনের, আমি একটি সংবাদ পড়ছিলাম যে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির দিকে যাচ্ছে। আজকে বিশেষজ্ঞ মতামত দিয়ে একটা সংবাদ হয়েছে, সেটিতে আমরা দেখেছি। আচ্ছা, আমরা যেই জায়গাটিতে আসতে চাই জনাব নাজমুল আশরাফের কাছে, যে মোটামুটি একটি ভালো পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, এটা আগেই বলছিলাম এবং আপনারা আলোচনাও করছিলেন। প্রশ্ন হচ্ছে যে শিক্ষার্থীদেরকে ক্লাসে ফেরার কথা বলেছে এবং দ্রুত সময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথাও বলা হয়েছে। এখন শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা একটা ভীতির মধ্যে আছে, মামলা বা বিভিন্ন মোকদ্দমা যেটাই বলি, তাদেরকে কিভাবে আসলে আস্থায় আনা যেতে পারে? যদিও আইনমন্ত্রী বলেছেন তাদের সকল সুবিধা দেওয়া হবে এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হবে, তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, এটাই কি যথেষ্ট তাদেরকে আস্থায় আনার জন্য? দেখেন, এই যে আন্দোলনকারীদের তো কোনো একক নেতৃত্ব নাই, তাদের অনেক সমন্বয়ক আছেন, কোঅর্ডিনেটর আছেন সারা দেশে। আপনি বলছিলেন 65 জন ঢাকাতে আছে, এলাকা ভিত্তিক আছে, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আছে। আমরা আন্দোলন চলাকালীন যাদেরকে দেখেছি, বা এই যে সবশেষ 3 মন্ত্রীর সাথে যে কজনকে দেখা করলেন, তাদের বক্তব্য আমরা তখন পর্যন্ত শুনেছি।
ওদিন রাতে টেলিফোনে শুনেছি, পরের দিন তাদের ছবি সহ বক্তব্য শুনেছি। তারা কিন্তু সবশেষ বলেছে যে প্রজ্ঞাপন জারি হওয়ার পরে সরকারের এক্স্যাক্ট সিদ্ধান্তটা কি, কিভাবে এই কোটা বিষয়টাকে তারা আপনার প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করছে সেটা দেখে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে। আমরা কিন্তু আজকে তাদের কোনো প্রতিক্রিয়া পেলাম না। আমি আপনাকে একটা তথ্য দিই, দিনভর আমরা সবাই তাই করেছি এই দিন, অন্য কোনো উপায় নাই টেলিভিশন দেখা ছাড়া, এবং টেলিভিশনে যা দেখাবে ওটাই আমাদের দেখার বিষয় ছিল। টেলিভিশনে আমরা খবর দেখছিলাম দুপুরবেলা, আপনার বিকালের দিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে একজন প্রতিবেদক বলছিলেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আন্দোলনের সমন্বয়করা এসেছেন, তারা সংবাদ সম্মেলন করে সরকার প্রজ্ঞাপন জারির বিষয়ে তাদের বক্তব্য জানাবেন। এবং ওই রিপোর্টারই বলছিলেন যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কয়েকজন সমন্বয়ক এসেছেন এবং রিপোর্টার্স ইউনিটির বাইরে প্রচুর পুলিশ এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থার লোকজনকে দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, মনে পড়েছে 5টার সময় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা, 5টা 5 বাজে, 10 বাজে, 15 বাজে আমি ওই চ্যানেল দেখলাম, অন্য চ্যানেল দেখলাম, বিভিন্ন চ্যানেল ঘোরালাম, এরপরে আর কিছুই জানতে পারলাম না। তার মানে সংবাদ সম্মেলনটা হয় নাই। কেন হয় নাই আমরা জানি না। এরই মধ্যে আবার যারা সমন্বয়ক সামনে আসেন, কথা বলেন, গণমাধ্যমে এসেছেন বিভিন্ন সময়ে, তাদের মধ্যে এক একজনের এক এক রকমের বক্তব্য আমরা এর মধ্যে শুনেছি। সেই আদালতের রায়ের পর থেকে বিচ্ছিন্নভাবে, কারো ফোনে, কারো বার্তায়, কেউ হয়তো কোথাও ইন্টারভিউ দিয়েছেন, এরকম তারা সবাই মিলে একটা অবস্থানে এসে প্রজ্ঞাপন জারির ব্যাপারে তাদের অবস্থানের কথা জানাবেন, আন্দোলনের কর্মসূচি কী হবে জানাবেন। এর আগে তারা বলেছে যে আপনার এই কারফিউর সময়টাতে তাদের শাটডাউন স্থগিত থাকবে, কারফিউর পরে তারা জানাবেন। তো আজকে তারা সেই আয়োজনটা করেও কেন বক্তব্য দিতে পারলো না আমরা জানি না। বিভিন্ন পত্রিকায়, টেলিভিশনে সেভাবে আসে না সত্যি কথা, বিভিন্ন পত্রিকায় যে খবরগুলো আছে যে তারা লুকিয়ে আছে, ভয়ে আছে, হুমকি ধামকির মধ্যে আছে, কাউকে দিয়ে এটা বলানো হচ্ছে, সেই প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় বা ফলে এই আন্দোলন যারা করেছেন, তাদের যারা নেতৃত্বে ছিলেন, সমন্বয়ক ছিলেন, তাদের বক্তব্যটা আমরা জানতে পারছি না। ফলে তারা কি এই কারফিউ জারি হওয়ার পরে কি আবারও আন্দোলন করবেন নাকি করবেন না, নাকি তারা সরকারের পক্ষ থেকে দাবি পূরণ হয়েছে এখানে শেষ হয়ে যাচ্ছে? এর আগে মন্ত্রীদের সাথে দেখা করে যে 4 জন সমন্বয়ক বলেছিলেন যে আমরা 8 দফা দাবি দিয়েছি, কোটার দাবি পূরণ হয়েছে ভালো কথা, কিন্তু 8 দফা দাবি কি দিয়েছে? এই আন্দোলনকারীন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, নানানভাবে যারা হয়রানির শিকার হয়েছেন, মামলা মোকদ্দমার শিকার হয়েছেন, হলে বিশ্ববিদ্যালয়ে এখানে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেগুলোর ব্যাপারে তারা 8 দফা দাবি দিয়েছিলেন। এবং ক্ষতিপূরণ দেওয়া থেকে শুরু করে আবু সাইদকে কিভাবে মারা হলো এটা সারা বিশ্বের মানুষ দেখেছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা একটা ছেলে বুকে দাঁড়ানো, তাকে পুলিশ গুলি করে মারলো। এটার ব্যাপারেও কিন্তু আমরা কোনো সরকারের বা পুলিশের বা তদন্তকারী বক্তব্য শুনতে পাইনি। আমার কাছে যেটি আসলে আমার জানা সেটি হচ্ছে যে সরকার আন্তরিক, এবং আমরা আইনমন্ত্রীর কাছ থেকে আজকে শুনেছি যে তাদেরকে, শিক্ষার্থীদেরকে নির্ভয় দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনার কাছে জানা যে তারা বিশ্ববিদ্যালয় খুলতেও চাচ্ছে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো অচল অবস্থায় তৈরি হয়েছে। শিক্ষার্থীদের যেমন আন্দোলন ছিল, পাশাপাশি কিন্তু একটি আন্দোলন ছিল শিক্ষকদেরও বিশ্ববিদ্যালয়, সেই আন্দোলন হারিয়ে গেছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার জন্য যারা আছে তাদেরকে আসলে কতটা আস্থায় নেওয়া উচিত সরকারের? শান্তিপূর্ণ আন্দোলন করেছে, যেই আন্দোলনের প্রশংসা সরকারের বিভিন্ন পর্যায় থেকে করা হয়েছে, এবং সহিংসতায় তারা জড়িত নেই এটা সরকারও বিশ্বাস করছে, তাদের বক্তব্যের সমর্থন করছে। আমরাও জানি তারা সহিংসতায় ছিল না, তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে টানা 14 দিন। সহিংসতা শুরু হয়েছে এরপর থেকে, কিভাবে শুরু হলো, কারা যুক্ত হলো, সেটা ভিন্ন বড় কাহিনী। কিন্তু তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করেছে, তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এবং যে 8 দফা দাবি একটা একটা করে ধরলে সময় লাগবে অনেক, সেগুলো পূরণ করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আমরা এগুলো দেখছি, আলোচনা করছি। কিন্তু যাদের সাথে আলোচনা করবে তাদের অবস্থান, বক্তব্য কিন্তু আমরা জানতে পারছি। মানে আপনার পরামর্শ হচ্ছে তারা হুমকি ধামকির মধ্যে আছে, তারা কি জীবনের নিরাপত্তাহীনতায় আছে, তাদেরকে দিয়ে কি কোনো কিছু বলানো হচ্ছে, তাদেরকে কি বাধ্য করা হচ্ছে, এই বিষয়গুলো প্রশ্ন কিন্তু থেকেই যায়। ফলে স্বাভাবিক হতে গেলে এই বিষয়টা যেমন নিষ্পত্তি হওয়া দরকার, আন্দোলনের ভবিষ্যৎ কি, 8 দফার ফলাফল কি, এবং বিশ্ববিদ্যালয়গুলিতে তারা ফেরত গেলে পরে আবার নিরাপদে থাকতে পারবে কিনা, ওখানে যে সংঘর্ষ হয়েছে পাল্টাপাল্টি ছাত্রলীগ বনাম আন্দোলনকারী, সেটার স্বাভাবিক অবস্থা ফেরত আসবে কিনা, অনেক কিছু ব্যাপার আছে, প্রশ্ন রয়েছে। আচ্ছা, এই বিষয়টাই আপনার কাছে একটু জানতে চাই, যেই বিষয়গুলো উনি বলতে চেষ্টা করলেন যে আসলে ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ফেরানোর জন্য আর কি কি নেওয়া যেতে পারে। সরকার তো যথেষ্ট পদক্ষেপ নিয়েছে, আপনার পরামর্শটা জানতে চাই শুধু, আর কি হতে পারে যে ছাত্ররা আমি আর ছোট্ট করে ফিরতে পারে। নাজমুল আশরাফের কথা আমি সবসময় মন দিয়ে শুনি।
আপনি একটা কথা খুব খেয়াল করে দেখবেন যে লক্ষ্য যখন উপলক্ষ্যকে ছাড়িয়ে যায়, আমার কথা না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তা এখন এখানে একটি অংশ হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর একটা হচ্ছে সহিংসতা, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড। এখন যেটা আলাদা, এই ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আপনি চিনবেন সবাই, আমাদের বিশিষ্ট সাংবাদিক, আমাদের সবারই খুব কাছের মানুষ, জাকারিয়া কাজল ভাই, নামটা উল্লেখ করছে কারণ তিনি যাচ্ছিলেন 2-3 দিন আগে বসুন্ধরায়, উনি বাসা মানে বসুন্ধরায়, জি, কিংবা একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন টকশোতেই। মহাখালী ফ্লাইওভারে ওঠার পরে তাকে বেশ কিছু বিচ্ছিন্ন ব্যক্তি যারা বিভিন্ন বয়সের, মানে ছাত্র বয়সে তো নাই দেখে মনে হয়, বক্তব্য একটাই, শুটডাউন হচ্ছে, আপনি কোথায় যান? মানে তাদের শাটডাউনের যে কর্মসূচি, তারপরে শুটডাউন হচ্ছে, যান কই? আপনি দেখেছেন যে তাদের পোশাক আশাক এবং তাদের পরবর্তীতে যারা এই সমস্ত, মানে কেউ যদি আমাকে বলতে বলে যে তারা একদিনের এই প্রস্তুতি কিংবা হঠাৎ করে এই প্রস্তুতি নিয়ে তারা এইভাবে শিকড় উপড়ে ফেলতে চেয়েছে জাতির, আমাদের প্রতিষ্ঠানে, যে বিশ্বাস করবে সে বোকা স্বর্গে বাস করে। এবং গোয়েন্দা ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে, এবং এগুলো কিন্তু খুব জরুরি বিষয়। এই যে আপনি জিজ্ঞেস করলেন ইমদাদুল হক সাহেবকে যে আমাদের ব্যাকআপের জায়গা কোথায়, আপনি দেখেন 1991 সালে 27শে ফেব্রুয়ারি, ঠিক বলছেন না তারিখটা, জাতীয় সংসদের নির্বাচন, এই 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পরে যে নির্বাচনটি হলো, বিএনপির সরকার পর্যায়ে দায়িত্ব এসলো মাত্র 2 মাসের মাথায় 29শে এপ্রিল 1991 সালে এই চট্টগ্রামের, বৃহত্তর চট্টগ্রামের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হলো, 1,38,000 মানুষ মারা গিয়েছিল। আপনি খেয়াল করতে পারেন দুর্যোগ ত্রাণের এই যে ব্যবস্থাপনায় বাংলাদেশ যে পৃথিবীর বুকে কি অগ্রগতির জায়গা উপনীত হয়েছে সেটা আমরা সবাই বলতে পারবো, জি, সে দল মত বিশেষে বলবে। সেই সেন্টারে আক্রমণ করলো কারা, কি কার ক্ষতি, কার বাড়াবাতে চাই দিয়েছে? আপনি উত্তর সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলার গাড়ি, সেই ময়লা ফেলার গাড়ি প্রতিদিন টনকে টন আমাদের আবর্জনা সরিয়ে নিয়ে যায়, সেখানে আক্রমণ করা। শুধু সেখানে না, মাতোয়াইলে যেখানে স্থায়ী সেই জায়গায় একমাত্র আক্রমণ করা হয়, ডাম্পিং স্টেশন। আপনি খেয়াল করতে পারেন ডাম্পিং স্টেশনে। অতএব ওই যে যারা এই শাটডাউন কর্মসূচিকে শুটডাউন বলে, তারা কিন্তু সমস্ত কিছু উল্টোপাল্টা করে দিয়েছে এবং রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড চালিয়েছে। এদের ব্যাপারে আমি আবারও আহ্বান জানাবো, কারণ ছাত্রদের একটা বড় ভূমিকা এই জাতি নির্মাণে সব সময় ছিল। 52-এর ভাষা আন্দোলন থেকে বলেন, তরুণ শেখ মুজিব থেকে একেবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, এই সময়কাল সমস্ত দেখেন, 90-এর ছাত্র অভ্যুত্থান ধরেন, এটা আমার চেয়ে ভালো বলতে পারবে নাজমুল আশরাফ ভাই। সবসময় তরুণরা এগিয়ে আসছে, ছাত্ররা এগিয়ে আসছে। জাতির এই ক্রান্তি লগ্নে তাদের এখন বোধোদয় ঘটানো উচিত যে আমরা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবো। আমরা এমন একটি কর্মসূচি দেখিয়েছি, সারা দেশ আমরা নাড়িয়ে দিয়েছি, আমরা সাদের হৃদয়ে আঘাত করতে পেরেছি। আমাদের কবিতায় কি বলা হয়েছিল, কবি, ওরে সবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। হ্যাঁ, আপনি এমন ঘা মারছেন কিংবা কোনো কারণে এমন ঘা পড়ে যাচ্ছে যে ঘায়ে তো আদমরা তো মরেই যাচ্ছে। অতএব সেই যে জায়গাটা আপনি খেয়াল করতে হবে, তরুণদের একটা কোন দায়িত্ব আছে, তারা এগিয়ে আসবেন এবং এই রাষ্ট্র নির্মাণে ডিজিটাল বাংলাদেশ আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই জায়গায় নিয়ে গিয়েছিলেন 2008 সালে 12 ডিসেম্বরে ঘোষণার পর থেকে, এক অভূতপূর্ব সমৃদ্ধি, অভূতপূর্ব। আমাদের যারা গুরুজন, যাদের বয়স 80 হয়ে গেছে, আমার মা কিংবা আমার পরিচিত জন, তারা কিন্তু এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করে, জি, কারণ তার ছেলে অস্ট্রেলিয়ায় থাকে, তার মেয়ে আমেরিকায় থাকে, তাদের মধ্যে যে কি আকুতি আমি দেখেছি। তো এইগুলো যে যাদের পরীক্ষা রয়েছে, যারা ঢাকায় বসে পরীক্ষা দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে, জি, সেই জায়গায় তার পরীক্ষা নিতে, ক্লাস নিতে পারছে না, ক্লাস অংশগ্রহণ করতে পারছে না। আপনি চিন্তা করতে পারেন কত রকমের এই তাণ্ডবের মধ্যে বাংলাদেশকে ফেলে দিয়েছে। অতএব রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে গেলে তরুণদের নেতৃত্ব দিতে হবে। এবং আমি বিশ্বাস করতে চাই না, মানে আপনি বলতে চাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ফেরানোর জন্য সরকারের পাশাপাশি শিক্ষার্থীদেরও এক ধরনের সেই পরামর্শটা চাচ্ছি। আমি তো এখনো দাবি করি, আমি ঢাকার জগন্নাথ হল সবচেয়ে বৃহৎ ছাত্রাবাস, সেই ছাত্রাবাসে নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলাম, ভিপি ছিলাম। আমার সময়ে প্রতিটা হলের প্রতিটা সিট
আপনার প্রতি 6 মাস অন্তর অন্তর আমরা কিন্তু মেধার ভিত্তিতে বন্টন করেছি 1111টি সিট। আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটা হলে প্রতিটা সিট মেধার ভিত্তিতে বন্টন হবে। এই যে ব্যাপারগুলো তারা যে দাবি তুলেছে, এই দাবির সাথে আমি একমত। এবং আমাদের কালচারাল জিডিপি বাড়াতে হবে, আমাদের সমন্বয়ের জায়গা করতে হবে। শিক্ষকদের সাথে ছাত্রের সম্পর্ক কি হওয়া উচিত এবং সুনির্দিষ্ট এবং যারা ছাত্ররা, মাননীয় সঞ্চালক, ছাত্ররা কিন্তু যখন উচ্ছ্বাসে পড়ে যায়, যখন রেগে যায় কিংবা তাদের দাবি আদায় করতে যায়, অনেক অহেতুক কাজও কিন্তু হয়ে যায়। শিক্ষকরাও কিন্তু অপমানিত হয়েছেন, শিক্ষকদের আঘাত করা হয়েছে, পুলিশ যেভাবে নিহত হয়েছে, যেভাবে তাদেরকে নির্যাতন করা হয়েছে। আমি বলছি না এটা ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে, কিন্তু তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এখন আমাদের সবারই সম্বিত ফিরে আসতে হবে। ফিরে আসলেই আমরা আবার রুখে দাঁড়াবো, আরো গতিতে এগোবো। নিশ্চয়ই আমরা বারবার শিক্ষা নিয়েছি, বারবার এগিয়ে গেছি। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা ধন্যবাদ আপনাদেরকে। ডক্টর সুভাষ সিংহ রায়, আপনাকে ধন্যবাদ। আমি একটু আপনার ইমদাদ ভাই আপনার কাছে একটু শেষ মুহূর্তে আসতে চাই, যে যেটার জন্য সবার অপেক্ষা আর কি, সেটা হচ্ছে যে মোবাইলের নেটটা আসলে আমরা কবে নাগাদ পেতে পারি, এটাই জানার আর কি। আপনাদের বিভিন্ন দর্শকও ফোন করছে যে আমরা মোটামুটি পিসিতে বা ইয়েতে আমরা পাচ্ছি, কিন্তু আমরা যে মোবাইলে ডাটাটা পুরোপুরি, আপনি একটা ধারণা দিচ্ছিলেন যে আমরা কিভাবে পেলাম, এই বর্তমানে ব্রডব্যান্ডে কীভাবে আসলো, কিন্তু এই মোবাইলে আসার সময়টা কত সময় লাগতে পারে? আসলে মোবাইল ইন্টারনেট তারা কতটুকু রেডিনেস বা তাদের কোনো টেকনিক্যাল ইস্যু আছে কিনা, এটা মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন যারা আছে আপনাদের সাথে এটা কোনো, তারা বলতে আপনাদের ডাটা সেন্টার থেকে আমাদের সাথে তাদের কোনো মানে ইনফ্যাক্ট টোটালি আলাদা সার্ভিস। মোবাইল তারা ওয়্যারলেস ইন্টারনেট দেয় আর আমরা কেবল ইন্টারনেট দিই, টোটালি এটা ডিফারেন্ট। এবং এটা মনে হয় তারা বলতে পারবে, কারণ তাদের হয়তো প্রস্তুতি দিতে হয়তো আর একটু সময় লাগতে পারে বা লাগবে কিনা, এটা ইনফ্যাক্ট মোবাইল। আর আপনারা পুরোপুরি সব জায়গায় আসতে আর কত সময় লাগবে? যেহেতু এটার উপরে দাদা বলছিলেন একটু আগে যে আসলে আমাদের অনেক কিছু নির্ভর করে। এখনো কিন্তু আমি 100% রেস্টোর করতে পারিনি। জি, আমরা আজকে পুরোপুরি আসছে না। আমরা হয়তো সাময়িক বা ছোট আকারে আমরা স্পিড শুরু করতে পেরেছি, বাট স্পিড আপনি পুরোপুরি এখনো পাবেন না। আমি একটা কথা বলি, সময় লাগবে ভাই তো এই ব্যাপারে তো 1 মিনিট, হ্যাঁ অনেক বেশি জানবেন, আমি 1 মিনিট আরো কম সময় বলবো। আপনি এই যে ক্যাবেলগুলো যে গিয়েছিল উপর দিয়ে, সেই ক্যাবেলগুলো মাইলের পর মাইল কেটে ফেলা হয়েছে। হ্যাঁ, পড়ে গেছে। শুধু এটাই না, শুধু যে আমাদের এই মহাখালীতে এই ঘটনা ঘটেছে তাও না, আপনার যাত্রাবাড়ি, উত্তরা, যেসব এলাকায় আমাদের সার্ভিসগুলো ওভারহেড কেবল সার্ভিসগুলো আছে বা আন্ডারগ্রাউন্ড থেকে ওভারহেডে উঠছে, অনেক জায়গায় কেবল ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমি জানি না এই কেবলের প্রতি কেন কার এই মানুষ করেনি, এগুলো অবশ্যই যারা জানে তারা করবে, কারণ ইন্টারনেট যারা ইউজ না করে বা যারা জানে না তাদের এই কাজ করার কথা না। তার মানে হচ্ছে যারা জেনেছে এবং ডিসকানেক্ট করার পদ্ধতি জেনে তারা এটা করেছে, এটা বলতে চাচ্ছেন। এটা করেছে 30 সেকেন্ড। এবং আপনার টাওয়ারগুলো এই গত 5-7 দিনের ঘটনায় আমরা যা কিছু আলোচনা শুনছি তাতে মনে হচ্ছে যে আসলে জীবনের চেয়ে সম্পদের দাম অনেক বেশি। ছোটবেলায় শুনেছি সবার উপরে মানুষত্ব, তার উপর নাই। এখন মনে হচ্ছে যে মানুষের চেয়ে সম্পদ, রাজনীতি, দোষাদোষী এগুলো অনেক বড় বিষয়। আপনি চিন্তা করে দেখেন, এই যে 100-2 মানুষ মারা গেল, বিশেষ করে যেই মৃত্যুটি সবার হৃদয়ে সবচেয়ে বেশি আঘাত করেছে, আবু সাঈদ, এগুলোর ব্যাপারে আমরা যতটা না তৎপর, রাষ্ট্র থেকে শুরু করে সরকার, সরকার তো এই ব্যাপারে যথেষ্ট বলেছে যে দোষীদেরকে ধরা হবে এবং এই বিষয়ে আস্থায় আনতে চেয়েছে শিক্ষার্থীদেরকে। এটা একটা ভেগ কথা। এই 200 মানুষের পরিবার, স্বজন, আত্মীয়, বন্ধু, সহকর্মী, তাদের বাস্তবতা সরকার কতটা করে সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এবং সেই জায়গায় আমরা পাইকারি হারে গ্রেফতার করতে দেখছি, এবং সেই পাইকারি গ্রেফতার, সেই গণগ্রেফতারের মধ্যে আজকে খবর দেখলাম 5ম শ্রেণীর ছাত্রও আছে, প্রতিবন্ধীও আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন সুনির্দিষ্টভাবে যারা অপরাধী তাদেরকেই ধরার কথা বলছেন, এই তো? আমি প্রত্যেকটা হত্যার পুঙ্খানুপুঙ্খ বিচার, হ্যাঁ তাই নিশ্চয়ই আমরা সবাই চাই, আপনিও নিশ্চয়ই। কিন্তু আমরা সরকারের কথাবার্তা এবং আচরণে কিন্তু এই মানুষগুলোর জীবনের গুরুত্ব আমরা খুব একটা দেখছি। সুভাষ সিংহ রায় যেটি বলছেন যে যারা সুনির্দিষ্ট দোষী, সে যেই হোক, আন্দোলনকারী হোক বা আপনার বিরোধী হোক, সরকারি দলের হোক, ছাত্রলীগ হোক, ছাত্রদল হোক, যাই হোক না কেন, মানুষ তো তারা, এদেশে নাগরিক তো তারা। নিশ্চয়ই সেই মৃত্যুগুলো কি মানুষকে এতটা আপনার কষ্ট দিচ্ছে না যে একটা আন্দোলনে 200 মানুষ মারা গেল? বাংলাদেশে কোন আন্দোলনে এত অল্প সময়ে এত মানুষ মারা গেছে সেই মুক্তিযুদ্ধ ছাড়া? নিশ্চয়ই আমরা নিশ্চয়ই সরকার যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে সেইগুলোর দিকে সেই জন্য আমাদেরকে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা চাই
সঠিকভাবেই এগুলোর তদন্ত হোক এবং দোষীদের শাস্তি হোক, এটা আমরা সবাই চাই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনছিলাম সমসাময়িক বিষয়ে। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।